আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কাতারে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান। সাগররুনি হত্যা তদন্ত শেষ করতে পিবিআইকে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। মামলার নথি আগুনে পুড়ে গেছে উচ্চ আদালতকে রাষ্ট্রপক্ষ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। ঐক্যমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠকে সালাউদ্দিন আহমেদ সব দলের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত রূপরেখা জানালেন আলী রিয়াজ। ওয়াশিংটনে শুরু বিশ্বব্যাংক ও আইএমএফ এর বৈঠক। জুনের মধ্যে $200 কোটি ঋণ ও বাজেট সহায়তা ছাড়ের চেষ্টা বাংলাদেশের। এবং উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা। সংকট সমাধানের আশ্বাস শিক্ষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে এই জন্য সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে তিনি বলেন, বিশ্ব বিভিন্ন সংকটে জর্জরিত। উত্তরসূরিদের জন্য একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। সেজন্য জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে হবে। বলেন, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করতে সবাইকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এর আগে স্থানীয় সময় সোমবার রাত 9:40 তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা দোহায় আর্থনা সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন্নূরী হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ আদালতকে জানান, মামলার তদন্তের অগ্রগতি হচ্ছে, কিন্তু আরও কিছু সময় প্রয়োজন। রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চাইলে আদালত 22 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করতে বলেন। ডিবি মামলার নথি পড়েছে। গণমাধ্যমে প্রচারিত এমন তথ্য ঠিক নয় বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। তবে কিছু নথি পাওয়া যাচ্ছে না বলেও জানান বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। গত 30 সেপ্টেম্বর তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সাথে 6 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেন। পরে পুলিশের অতিরিক্ত আইজি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে 6 এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। আমরা রিপোর্টটা ফাইনাল করতে পারেনি, দিতে পারেনি। এখানে আরো কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেই অ্যাঙ্গেল থেকেও দেখছে। সেই জন্য আমাদের সময় দরকার, ইনভেস্টিগেশন এজেন্সির সেই জন্য সময় দরকার। সেই জন্যই এই সময়টা আমরা চেয়েছি কোর্টের কাছে। আর 9 মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে 6 মাস দিয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এইচএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য 6 মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়, ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। 6 মে মামলাটি আপিল বিভাগের
কার্য তালিকার শীর্ষে থাকবে। গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এইচ.এম. আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। একই সাথে ২ সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলা হয়। মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দেয় আদালত। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৩ অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার বিপক্ষে বিএনপি। নির্বাহী বিভাগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় একমত নয় দলটি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দফা বৈঠকে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে সকালে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ কমিশনের সাথে তৃতীয় দফা বৈঠক করেন। বিএনপি নেতারা জানান, কমিশনের দেয়া অধিকাংশ প্রস্তাবনার সাথে একমত বিএনপি। দলটি আশা করে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে। দ্রুততার সাথে যাচ্ছে না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়। লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে, বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত আলাপ করছি। বিচার বিভাগকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানানো, যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুয়াজির। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মুয়াজির, জানতে চাইছি, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকে বিএনপি প্রতিনিধি দলের যে বৈঠকটি হয়েছে তাতে আজকে আর কি কি বিষয় আলোচনা হয়েছে বলে জানতে পেরেছেন? আপনি জানেন যে তৃতীয়বারের মতো আজকে বিএনপির এই বৈঠক, এবং এই বৈঠকটিকেই বলা হচ্ছে যে আজকে শেষবারের মতন, এবং আজকে মূলত বেশ কিছু বিষয়ে এখানে কথা বলে এবং জোর দেয় বিএনপি। তবে এখানে যে সমস্ত বিষয়ে মতানৈক্য রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, এবং একই সাথে যেখানে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বিষয়টি, যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংস্কার ঐকমত্য কমিশন থেকে এমন প্রস্তাব যেটা এসেছিল সেটার ব্যাপারে কিন্তু বিএনপির একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে বিএনপি এখানে 2 বারের বেশি তারাও চান না, তবে এখানে একটা গ্যাপ থাকতে পারে। এখানে গ্যাপটা হচ্ছে এমন যে এখানে একটা মানুষ 2 বার প্রধানমন্ত্রী হয়েছেন, সে আবার তৃতীয়বার হতে পারবেন না, কিন্তু সে আবার চতুর্থবার হতে পারবেন, সে পঞ্চমবার হতে পারবেন, কিন্তু আবার সে ষষ্ঠবার হতে পারবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা মানুষ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন এবং পরবর্তীতে সে আবার একটা গ্যাপ দিয়ে চতুর্থবার হতে পারবেন। সেখানে একটা সালাউদ্দিন সাহেব সেখানে যুক্ত করেছেন নির্বাচনের বিষয়, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ
পরিবেশ যদি থাকে এবং সেই পরিবেশটা থাকলে সেখানে একটা গণতান্ত্রিক এবং চর্চা হবে বলে তিনি আসলে মনে করেন। এবং পাশাপাশি সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই যে ক্ষমতার যে ভারসাম্যটা রয়েছে সেই ভারসাম্যটা বজায় থাকতে হবে এবং এটাতে একেবারেই একমত বিএনপি। এবং পাশাপাশি তারা বিচার বিভাগ নিয়ে বেশ কিছু কথা বলে বেশ কিছু সংস্কারের কথা বলেছেন এবং পাশাপাশি তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং দুদক নিয়েও তারা কথা বলছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখনও কিন্তু এই বৈঠক চলছে, সেই বৈঠকের ফাঁকে এসেই সালাউদ্দিন সাহেব আমাদের গণমাধ্যমে কথা বলেছেন এবং এই বৈঠকটা খুব সম্ভবত 5টা পর্যন্ত হবে এবং এরপর আনুষ্ঠানিকভাবে হয়তো বা বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও। অনেক ধন্যবাদ মাজহারুল হক মুয়াজ্জির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে বিএনপি প্রথম দেশবাসীর কাছে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট লিখিত অঙ্গীকার করেছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র নেতারা। তারা বলেন বিএনপি সংস্কারের বিপক্ষে এমন প্রচারণা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না। রংপুর বিভাগের 3 জেলা লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে আয়োজিত কর্মশালায় দলের সিনিয়র নেতারা এসব কথা বলেন। বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তৃণমূল নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে নেতারা বলেন অন্যথায় দেশে নানা সংকট দেখা দিতে পারে। এ সময় নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ধরে রেখে কাজ করার নির্দেশ দেয়া হয়। রমজান ও ঈদের কারণে কিছুদিন বিরতি দিয়ে আবারও তৃণমূল নেতাদের নিয়ে কর্মশালা শুরু করল দলটি। এক ব্যক্তির শাসন, একটা ফ্যাসিবাদী কায়দা, সেই ফ্যাসিবাদী শাসক নির্বাচনের আগে তখন বললেন আমার উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, আমি একটা সুন্দর নির্বাচন করিয়ে দেব। তো সেই সুন্দর নির্বাচনের নমুনাটা আমরা সবাই দেখেছি এবং সেই নির্বাচন আগের দিন রাতে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৎকালীন যারা প্রশাসনের দায়িত্বে ছিল তারা সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াকে সহযোগিতা করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাবে আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম। তিনি আরও জানান, গতরাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ঢাকা সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী ওভারব্রিজে ধাক্কা দিলে সে আহত হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজে হামলা করে। 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাঁধে সংঘর্ষ। দুপক্ষের সংঘর্ষে কিছুক্ষণের জন্য রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাবরেটরি এলাকা। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক। এতে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এবারের বৈঠকে আগামী জুনের মধ্যে বিশ্বব্যাংক IMF এর কাছে প্রায় $200 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক IMF বসন্তকালীন বৈঠক। 26 এপ্রিল পর্যন্ত চলবে এই বৈঠকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর, NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান অংশ নিয়েছেন। এবারের বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। IMF এর ঋণের 2 কিস্তির $140 কোটি এবং বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুত বাজেট সহায়তার $50 কোটি আগামী জুনের মধ্যে দেওয়ার জন্য বলবে বাংলাদেশ। কিস্তিতে আমাদের সাথে কিছু পলিসিগত পার্থক্য আছে এখনো, যেমন এক্সচেঞ্জ রেটের কথা আমি বললাম, বাজার ভিত্তিক করা হবে কি হবে না সেটা একটা বিষয় যেটা আমরা আলোচনার মধ্যে। এবারের বৈঠকে বিশ্বের অন্যান্য দেশের অর্থ খাতের শীর্ষ কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করবে বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশের মতো বিশ্ব অর্থনীতিতে যারা এখনো পিছিয়ে আছে সেসব দেশগুলো আশা করতে শুধুমাত্র উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েই থামতে হবে না, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে আরো শক্তিশালী করতে তারা
কার্যকর ভূমিকা রাখবে। এবারে বসন্তকালীন সভার মধ্য দিয়ে বিশ্বব্যাংক এবং IMF উন্নত দেশগুলোর কাছে সেই বার্তা দিতে যাচ্ছে যাতে তাদের প্রতিশ্রুতিগুলো তারা সঠিকভাবে বাস্তবায়ন করে। সজীব, এটিএন বাংলা, মার্কিন যুক্তরাষ্ট্র। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার ভবন চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা সময় চেয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন, কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার পুনর্তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান তারা। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি বহিরাগত শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় শতাধিক ছাত্র শিক্ষক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। এর প্রায় 2 মাস পর ঘোষণা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে ঢুকে পড়েন তারা। এরপর উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর থেকে তারা শুরু করেন আমরণ অনশন। আমরা তো বিচার চাইছিলাম যে আমাদের উপর হামলা হয়েছে, ওটার বিচার দেন, আর ক্যাম্পাসে রাজনীতি ঢুকায়েন না, কারণ রাজনীতি ঢুকালে ক্যাম্পাসটা নষ্ট হয়ে যায়। ওইটুক না পেয়ে উল্টা আমার আরো দমন পীড়ন করানো হইলো। ভিসিকে অপসারণ করে নতুন যিনি ভিসি হবেন ওনার দায়িত্বে নতুন তদন্ত কমিটি দিয়ে যারা দোষী আছে তাদের শাস্তি দিতে হবে। আমরা আসলে এখানে নেগোসিয়েশন করার জন্য বসিনি, আমরা দাবি আদায় করার জন্য বসছি। আর এখন অব্দি আমরা যারা হলে আছি, হলে যে আমরা কিভাবে খাওয়া দাওয়া করতেছি বা আমাদের হলের ব্যবস্থাটা কেমন আছে, এখন অব্দি এই বিষয়ে তারা কোনো অগ্রগতি নেয়নি বা কোনো ভূমিকা রাখেনি, কোনো কর্মচারীকে পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ছাত্রদের 5টি দাবি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে 2রা মে হল ও 4ঠা মে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। এদিকে অনশন ভাঙতে ছাত্র বিষয়ক পরিচালকের নেতৃত্বে শিক্ষকরা ছাত্রদের সাথে 2 দফায় প্রায় 5 ঘন্টা আলোচনা করেন। এ সময় শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা তাদের প্রতিপক্ষ নয়, আলোচনায় যে কোনো সমস্যা সমাধান সম্ভব। এই কুয়েটের সার্বিক মঙ্গলের জন্য আমরা ভেদাভেদ ভুলে আমরা আলোচনায় আসি, আমরা সামনাসামনি আলোচনা আসি, এবং 4 তারিখ থেকে আমাদের পরীক্ষা ক্লাস সবই স্বাভাবিক হোক এবং তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, এবং আজকের মধ্যে আলোচনার মাধ্যমে এর একটা ভালো রেজাল্ট আসবে এবং কুয়েট উইন করবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি নতুন ভিসি নিয়োগ দিয়ে ঘটনার পুনর্তদন্তের। অপরদিকে শিক্ষক নেতৃবৃন্দ বলছেন, ক্যাম্পাসকে অশান্ত করতেই একটি মহল থেকে ছাত্রদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। গাজীপুরের গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির করা হলে বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এই ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে আলোচিত এসব বন্দীদের আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করে তারা। সেই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। 2025-26 সালের বাজেটে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের খরচ কমানোর দাবি জানিয়েছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, বৈষম্যমূলক ড্যাপ ও ইমারত বিধিমালার কারণে আবাসন শিল্প এবং লিঙ্কেজ শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে আগে 10 তলা ভবন নির্মাণ করা যেত, এখন তা হচ্ছে 4 তলায়। এতে করে স্থবিরতা বিরাজমান করছে আবাসন শিল্পে। অন্তর্বর্তী সরকারের কাছে ড্যাপের নীতিমালা সংস্কারের আবেদন জানানো হয় সংবাদ সম্মেলনে। বৈষম্যমূলক ড্যাপ এবং ইমারত বিধিমালার ফাঁড় সংক্রান্ত সমস্যা এবং সরকারি বেসরকারি অবকাঠামোগত প্রকল্পের গতি কমে যাওয়াতে আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে মারাত্মক স্থবিরতা বিরাজ করছে। অনেকগুলো লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্যের উৎপাদন কমিয়ে দিয়েছেন। উৎপাদন কমানোর কারণে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান
সংকুচিত হয়ে পড়েছে। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বায়ু দূষণ নিয়ন্ত্রণে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন 2030 সালের মধ্যে সবুজ জ্বালানির পরিমাণ বাড়ানো গেলে বায়ু দূষণ অনেকটাই কমে আসবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব রোধ করে নবায়নযোগ্য শক্তির দিকে যাত্রা করা এখন সময়ের দাবি বলেও জানান তারা। তাই বায়ু দূষণ রোধে এখন থেকেই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা জানান বিশ্লেষকরা। বায়ু দূষণের কারণগুলো যদি আমরা জানি বা উৎসটা কি, তাহলে আমরা যে সুপারিশগুলো আনবো সেই সুপারিশগুলো যথার্থ হতে পারে। কিন্তু আসলে কোন উৎস থেকে কতটা বায়ু দূষণ হচ্ছে এটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের এই যত সুপারিশ মালা এটার কোনো অর্থবহ না। যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার সংযোগস্থলে নির্মিত টেক্কার ঘাট সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগে রয়েছে লাখো মানুষ। অস্থায়ীভাবে পারাপারের জন্য একটি কাঠের সেতু থাকলেও সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলজিইডি জানিয়েছে হাইকোর্টের আদেশে বন্ধ রয়েছে এই সেতুর নির্মাণ কাজ। আদালতে বিষয়টি সুরাহা হলে দ্রুতই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। অভয়নগর ও মনিরামপুর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে টেকা নদীর উপর 80-র দশকে সেতু নির্মাণ করেছিল তৎকালীন সরকার। পুরানো সেই সেতু ভেঙে একই স্থানে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2021 সালের অক্টোবরে সেতু নির্মাণ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের মার্চ মাসে। কিন্তু সেতুর উচ্চতা সমস্যা নিয়ে উচ্চ আদালতে রিট করেন সামাজিক সংগঠন ভৈরব নদ সংস্কার আন্দোলন। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হয় বন্ধ হয়ে আছে সেতু নির্মাণ কাজ। প্রতিদিন হাজার হাজার গাড়িগুলো এবং হাজার হাজার মানুষের পারাপার হওয়া লাগে এবং এতে দুই পাশে রাস্তা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ব্রিজটাই এখানে অকার্য হয়ে পড়ে আছে। 3 থেকে 4 বছর পর্যন্ত করতে যাইও সম্পূর্ণভাবে করতে পারি নাই। আমার সাপোর্টে 10টা লোক থাকে, ওইটা নিয়ে যাওয়ার জন্য অনেক রিস্ক, মনে করেন যে অনেকবার ওখানে মাঝে যে ভেঙে পড়ছে অনেকবার, যেটা মানে লোকজন অনেক আতঙ্ক থাকে এটুকু পার হওয়ার জন্য। সেতুর কাজ বন্ধ থাকায় পাশে অস্থায়ীভাবে নির্মিত একটি কাঠের সেতু দিয়ে চলাচল করছে স্থানীয়রা। অস্থায়ী সেতু দিয়ে কোনো বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না। হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সেখানকার কাজ এবং পেমেন্ট আপাতত বন্ধ আছে। আমরা হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। শুনানি হলে পরে নির্দিষ্ট সময়ের পর হাইকোর্ট আবার যদি আমাদের আদেশ প্রকাশ করেন তাহলে পরে আমরা শীঘ্রই কাজ শুরু করতে পারবো। টেকারঘাট সেতু সহ যশোরে 8টি সেতু নির্মাণ কাজ উচ্চ আদালতের নির্দেশে বন্ধ রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তি করে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুদিনের ব্যবধানে দেশে বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এই দফায় 22 ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি 4,713 টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে 1,72,546 টাকায়। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায়। এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত শনিবার স্বর্ণের দাম ভরি প্রতি 2,624 টাকা বাড়িয়েছিল বাজুস। আজ থেকে 21 ক্যারেট 4,491 টাকা বেড়ে 1,64,696 টাকা, 18 ক্যারেট 3,660 টাকা থেকে বেড়ে 1,41,169 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণেও দাম 3,289 টাকায় বেড়ে 1,16,780 টাকায় বিক্রি হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। জীবনের শেষ ইস্টার সানডে উদযাপন করে 28 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বিশ্বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া। ধর্মীয় ভাব গাম্ভীর্যে নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে এই ধর্মগুরুর অন্তিম যাত্রার আনুষ্ঠানিকতা। তার শেষ বিদায়ে অংশ নেবে অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পোপ ফ্রান্সিসের পুরো নাম জর্জ মারিও বার্গোগোলিও। তিনি ক্যাথলিক গির্জার ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান ও প্রথম যিশুবাদী পোপ ছিলেন। মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ঘোষণা দিয়েছিলেন, তার আত্মা পরকালে যাত্রা করলে দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হতে হবে সরল ও আনুষ্ঠানিক। সাধারণত রীতি অনুযায়ী পোপের মৃত্যু হলে তাকে 3 স্তরের কফিনে করে সমাহিত করা হয়। স্তরগুলোয় থাকে সাইপ্রেস কাঠ, সীসা ও ওক কাঠ। পোপ ফ্রান্সিসের চাওয়া ছিল দস্তা আবৃত একটি সাধারণ কাঠের কফিনে তাকে সমাহিত করা হোক। Sono molto addolorato, è un'ora molto grave per la Chiesa. È anche un uomo molto simpatico e carismatico. ঐতিহ্যগতভাবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া একটি বিস্তৃত ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়, কিন্তু পোপ ফ্রান্সিস পুরো প্রক্রিয়াটি অপেক্ষাকৃত কম জটিল করার একটি পরিকল্পনায় কয়েকদিন আগেই অনুমোদন দিয়েছিলেন। একই সাথে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু স্থানে পোপের মৃতদেহ রাখার ঐতিহ্যবাহী নিয়মও বাতিল করে গেছেন পোপ ফ্রান্সিস। এর পরিবর্তে শোকগ্রস্ত মানুষকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মৃতদেহ ঢাকনা খোলা অবস্থায় কফিনের ভিতর রাখতে বলেছিলেন। এদিকে পোপ ফ্রান্সিসের ইচ্ছামাফিক ভ্যাটিকানের বদলে তাকে সমাহিত করা হবে রোম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ক্যাথলিক চার্চ ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায়। 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ যার সমাধি ভ্যাটিকানের বাইরে হতে চলেছে, যেখানে অংশ নেবে কয়েক হাজার ক্যাথলিক অনুসারীরা। Recontra positivo para nosotros, nos dejó como un faro, ¿no? আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস ছিলেন দক্ষিণ আমেরিকা থেকে বেছে নেওয়া প্রথম কোনো পোপ। 2013 সালে তিনি পোপ নির্বাচিত হয়েছিলেন। তবে কার্ডিনালরা বেশিরভাগ সময় ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে কাউকে পোপ হিসেবে বেছে নিয়েছেন। এখন পর্যন্ত 266 জন পোপ হয়েছেন, তাদের মধ্যে 217 জনই ইতালির নাগরিক। আশিকুর রহমান, এটিএন বাংলা। এটিএন বাংলার মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ডিজিএম এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহিন কবির টুটুলের মা বেগম হাজেরা লতিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দিবাগত রাত 5:20 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার 4 ছেলে ও 2 মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে কুমিল্লার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে এটিএন বাংলা পরিবার গভীর শোকাহত। পার্টেক্স খেলার খবর। লিড বাড়াতে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে বৃষ্টির কারণে প্রথম সেশনে কোনো বলই মাঠে গড়ায়নি। 1 উইকেটে 57 রান নিয়ে খেলা শুরু করেন আগের দিনের 2 অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক, কিন্তু 16 রান যোগ করে জয় প্যাভিলিয়নে ফেরেন নিজের 33 রানে। সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে যায় 273-এ, আর প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয় টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 134 রান। ফেডারেশন কাপের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। প্রতিপক্ষকে চলতি মৌসুমে 2 বার হারিয়েছে আবাহনী, এরপরও দলকে যথেষ্ট সমীহ করছে তারা। অন্যদিকে চলতি মৌসুমে অনেকটাই হতাশায় কেটেছে বসুন্ধরা কিংসের। প্রিমিয়ার লিগ টেবিলে 1 নম্বরে থাকা মোহামেডানের চেয়ে 10 পয়েন্ট পেছনে তারা, ফলে লিগ শিরোপার দৌড়ে ছিটকে পড়েছে দলটি। তাই বসুন্ধরা কিংসের একটাই লক্ষ্য, ফেডারেশন কাপের ট্রফি। গত আসরে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নও তারা। ময়মনসিংহে রফিক উদ্দিন আহমেদ ভুঁইয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 2:45-টায়।
শেফিল্ড ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে বার্নলি। চ্যাম্পিয়নশিপের ম্যাচে হামজা চৌধুরীর দলের বিপক্ষে 28 মিনিটে দলকে এগিয়ে নেন জস ব্রাউনহিল। টম ক্যাননের গোলে 9 মিনিট পরেই সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড, কিন্তু প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন জস ব্রাউনহিল। আরেক ম্যাচে স্টোক সিটির বিপক্ষে 6-0 গোলে জিতে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লিডস ইউনাইটেডও। হামজাদেরও সুযোগ আছে, সেক্ষেত্রে নকআউট প্লে অফে 2টি ম্যাচ জিততে হবে তাদের। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কাতারে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান। সাগররুনি হত্যা তদন্ত শেষ করতে পিবিআইকে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। মামলার নথি আগুনে পুড়ে গেছে উচ্চ আদালতকে রাষ্ট্রপক্ষ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। ঐক্যমত্য কমিশনের 3য় দফা বৈঠকে সালাউদ্দিন আহমেদ। সব দলের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত রূপরেখা জানালেন আলী রিয়াজ। ওয়াশিংটনে শুরু বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বৈঠক। জুনের মধ্যে $200 কোটি ঋণ ও বাজেট সহায়তা ছাড়ের চেষ্টা বাংলাদেশের। এবং উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা। সংকট সমাধানের আশ্বাস শিক্ষকদের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।